হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব ডব্লিউবিসিএস এর সিলেবাসে যে ইন্ডিয়ান পলিটি বলে যে পোর্শনটা আছে, তো ইন্ডিয়ান পলিটি লক্ষ্মীকান্তের যে বইটা, সেই বইটার থেকে ফার্স্ট চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টারে আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো কি বলা হচ্ছে, the British come to India in 1600 as trades in the form of East India Company, which had the exclusive right of trading in India under the charter granted by Queen Elizabeth I. ঠিক আছে, তো 1600 সালে কি হয়েছিল, ব্রিটিশরা এসেছিল আমাদের এখানে ভারতবর্ষে ট্রেড করতে বা বাণিজ্য করতে। এটা তো জানি সবাই। ঠিক আছে, কার কাছ থেকে ট্রেডিংয়ের রাইট পেয়েছিল? কুইন এলিজাবেথ ওয়ানের কাছ থেকে। In 1765, the company, which till now had purely trading function, obtained the Diwani, that is rights over revenue and civil justice. ঠিক আছে, দিওয়ানিকে কি বলা হচ্ছে? রাইটস অফ রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিসের রাইট কে কোম্পানি পেয়ে গেল। ঠিক আছে, দেওয়ানি পেয়ে গেল। অফ বেঙ্গল, বিহার অ্যান্ড ওড়িশা, বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল কত খ্রিস্টাব্দে? 1765। ঠিক আছে, দিস স্টার্টেড ইটস ক্যারিয়ার অ্যাজ এ টেরিটোরিয়াল পাওয়ার। তারা এখানে বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি লাভের মধ্যে দিয়ে করে একটা টেরিটোরিয়াল পাওয়ারের সৃষ্টি করেছিল সেই সময়, 1765 খ্রিস্টাব্দ। ঠিক আছে, ইন 1858, ইন দ্য ওয়েক অফ দ্য সেপোনি মিউটিনি, ঠিক আছে, সেপোই মিউটিনি, দ্য ব্রিটিশ crown assumed direct responsibility of the governance of India. This rule continued until India was granted independence on August 15, 1947. ঠিক আছে, 1858 খ্রিস্টাব্দে কি করেছিল? এতদিন পর্যন্ত 1765 থেকে বা তারপরে কি করেছিল, ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের মধ্যে সমস্ত রুল লাগু করেছিল। এবং পরে 1858 খ্রিস্টাব্দে ব্রিটিশ ক্রাউন, ব্রিটেনের যে রাজা ছিলেন তখন, তো ব্রিটেন একটা এখনো বলা যেতে পারে সেখানে রাজা আছে। তো ব্রিটেনের যে প্রধান ছিলেন, ঠিক আছে, তো ব্রিটেনের আইন এখানে লাগু হয়েছিল। তো সেটা 1858 খ্রিস্টাব্দে। সেই নিয়ম চলেছিল কত ভারত স্বাধীন হওয়া পর্যন্ত। ঠিক আছে, ভারত যতদিনে স্বাধীন হয় তখন কি লাগলো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে সমস্ত রুল, সেই রুল লাগু হলো। এবং 1858 থেকে তার আগে পর্যন্ত, 15ই আগস্ট 1947 আগে পর্যন্ত ইংল্যান্ডের যে রাজা বা ইংল্যান্ডের যে রুল ছিল সেই রুলটা চলছিল। ঠিক আছে, উইথ ইন্ডিপেন্ডেন্স কেম দ্য নিড অফ কনস্টিটিউশন। যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তো স্বাধীনতার পরে তো নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য কি দরকার হয়েছিল? কনস্টিটিউশন। হেন্স এ কনস্টিটিউট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড ফর this purpose in 1946, and on January 26, 1950 the constitution came into being. ঠিক আছে, তো 1945 সালে তো দেশ স্বাধীন হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেশটাকে ভালোভাবে চালনা করার জন্য 1946 সালে একটা কনস্টিটিউট অ্যাসেম্বলি, একটা দল গঠন হলো, যারা কি করবে? কনস্টিটিউশনটা তৈরি করবে। ঠিক আছে, সেটা কতদিন পর্যন্ত চলেছিল? জানুয়ারি 26, 1950 সেটা কনস্টিটিউশনটা লাগবে। কনস্টিটিউশনটা তার আগে তৈরি হয়েছিল এবং কনস্টিটিউশনটার কাজ শুরু হয়েছিল জানুয়ারি 26, 1950। ঠিক আছে, তো 26শে জানুয়ারি সেই জন্য আমরা কি করি? প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি, কারণ জানুয়ারি 26, 1950 আমাদের দেশের যে কনস্টিটিউশনটা, ভারতের যে কনস্টিটিউশন, সেটা লাগু হয়েছিল।
However, various features of Indian constitution and polity have their roots in the British rule. ঠিক আছে, ভারত যদিও ভারতের যে কনস্টিটিউশনটা ছিল সেটা মানে ব্রিটিশদের যে নিয়মটা ছিল সেটা বেশিরভাগটাই তাদের গঠনের কাজে লেগেছিল, বা ইন্ডিয়ান কনস্টিটিউশনটা গঠন হয়েছিল মূলত যে ব্রিটিশদের নিয়মটা ছিল সেটা আধার করে। ঠিক আছে, দেয়ার ওয়ার কন্টেন্ট ইভেন্টস ইন ব্রিটিশ রুল দ্যাট লিড ডাউন দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক ফর দ্য অর্গানাইজেশন অ্যান্ড functioning of government and administration of British India. These events have greatly influenced our constitution and polity. They are explained here in a chronological order under two major headings: the company rules, the crown rules. ঠিক আছে, তো আমাদের দেশে কনস্টিটিউশন লাগু হওয়ার আগে ব্রিটিশদের যে রুল ছিল সেই রুলটাকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে দ্য কোম্পানি রুল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে রুলটা ভারতে লাগু করেছিল সেটা 1773 থেকে 1858 পর্যন্ত। ঠিক আছে, এবং তারপরে চলে হলো দ্য ক্রাউন রুল, মানে ভারতে ব্রিটিশ যে রাজত্ব ছিল, ব্রিটিশ রাজত্বের যে আইন ছিল সেটা চলেছিল 1858 থেকে 1947 সাল পর্যন্ত। ঠিক আছে, তো কোম্পানি রুল ছিল 1973 থেকে 1773 থেকে 1858 পর্যন্ত। ঠিক আছে, তো ফার্স্ট যে রুলটা এনেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা ছিল রেগুলেটিং অ্যাক্ট অফ 1773. This act was of great constitutional importance as এটার হচ্ছে কনস্টিটিউশনাল ইম্পর্টেন্ট ছিল, এ বি সি মানে করে কী কী ইম্পর্টেন্স ছিল সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, it was the first step taken by the British government to control the regulate the affairs of the East India Company of India in India. ঠিক আছে, ভারতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজত্ব প্রতিষ্ঠা করছে সেটা ছিল এই রেগুলেটিং অ্যাক্ট দিয়ে, সেটার মানে প্রথম ধাপ শুরু হয়েছিল। ইট রিকগনাইজড ফর দ্য ফার্স্ট টাইম দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানি। ঠিক আছে, এটা প্রথম পলিটিক্যাল অ্যান্ড মানে রাজনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাংশন কাজকর্মগুলো ছিল সেটা কোম্পানি দেখাশোনা শুরু করেছিল এই রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে। ইট লিড দ্য ফাংশনস অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া, মানে পুরো ভারতের যে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন আছে সেটা মানে কোম্পানি কি করেছিল পুরো ভারতটাকে নিজের কবজায় করতে, তার জন্য যে রুল লাগু করেছিল সেই রুলটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। The features of this act were as following. It designed the Governor of Bengal as the Governor General of Bengal. ঠিক আছে, বাংলার যে গভর্নর ছিল তাকে কি করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, অ্যান্ড ক্রিয়েট এক্সক্লুসিভ executive councillor of 4 member to assist him. ঠিক আছে, তাহলে মানে গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করার জন্য 4 মেম্বারের একটা কাউন্সিল গঠন করা হলো। দ্য ফার্স্ট সাচ গভর্নর জেনারেল হ্যাজ লর্ড ওয়ারিং হেস্টিংস। ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ওয়ারিং হেস্টিংস। It made the governors of Bombay and Madras president subordinate of the Governor General of Bengal. Unlike earlier, when the three presidents are independent of one other. ঠিক আছে, ফার্স্টে কি হয়েছিল বম্বে প্রেসিডেন্টস একটা ছিল, মানে পুরো ভারতে ইংরেজরা কবজা করেছিল এবং তাদের প্রেসিডেন্সি ভাগ ছিল। ঠিক আছে, এক ছিল বম্বে প্রেসিডেন্সি, বম্বে মানে এখন বর্তমানে যেটা মুম্বাই, মাদ্রাস প্রেসিডেন্সি, মাদ্রাস মানে এখন বর্তমানে যেটা চেন্নাই, এবং আরেকটা ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। ঠিক আছে, তো গভর্নর জেনারেল অফ বেঙ্গল কি করেছিল তিনটা যে প্রেসিডেন্সি ছিল সেই তিনটা প্রেসিডেন্সিকে একে অপরের সঙ্গে জুড়তে সাহায্য করেছিল। ইট প্রোভাইড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ সুপ্রিম কোর্ট অফ কলকাতা 1774.
কম্পেয়ারিং ওয়ান চিফ জাস্টিস অ্যান্ড 3 আদার জাজেস। ঠিক আছে, তাহলে প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল কলকাতাতে কত খ্রিস্টাব্দে? 1774-এ। ঠিক আছে, সেটা একজন চিফ জাস্টিস ছিলেন। চিফ জাস্টিসের নাম কি ছিল? স্যার এলিজা এমপে। ঠিক আছে, তো এখানে এগুলো মনে রাখতে হবে। এবং তারপরে নাম্বার 4 কি আছে? ইট প্রহিবিটেড দ্য servants of the company from engaging in any private trade or accepting a present or bribe from the natives। ঠিক আছে, এটা কি ছিল? তখন কোম্পানির যে সমস্ত কাজ ছিল সেটা তারা কোম্পানি নিজেরা করত, কিন্তু এখন কোম্পানির সার্ভেন্ট হিসাবে নেটিভরাও কাজ করতে পারে। ইট strength the control of British government over the company by requiring the code of directions governing body of the company to report on its revenue, civil and military affairs in India। ঠিক আছে, তাহলে কোড অফ দ্য কন্ট্রোল অফ ব্রিটিশ গভর্নমেন্ট ছিল কোর্ট অফ ডাইরেক্টরস টু রিপোর্ট, কোর্ট অফ রিপোর্ট করতে রেভিনিউ, সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এটা কি ছিল? রেগুলেটিং অ্যাক্ট। ফার্স্টে আমাদেরকে কি মনে রাখতে হবে যে কত খ্রিস্টাব্দে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল তারা এসেছিল বা কত খ্রিস্টাব্দে তারা দেওয়ানি লাভ করেছিল, কত খ্রিস্টাব্দে তাদের হাত থেকে যে ভারতের যে শাসনভারটা সেটা ইংল্যান্ডের রাজা বা ক্রাউন রুল ভারতে লাগু হয়েছিল, কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কনস্টিটিউশন লাগু হয়েছিল, এবং এখানে রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে লাগু হয়েছিল? রেগুলেটিং অ্যাক্টে ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন, ফার্স্ট চিফ জাস্টিস কে ছিলেন, এবং সুপ্রিম কোর্ট কবে গঠন হয়েছিল, মানে প্রথম কোথায় এবং কবে গঠন হয়েছিল। ঠিক আছে, এতগুলো কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন ছিল এর মধ্যে থেকে। ঠিক আছে, তো ভালো করে পড়বে এইটুকু। পরের দিন কি শুরু করব? অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781। ঠিক আছে।